আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যখনই ভিডিও করতে নেই তখন একটা একটা বাধা আসে। যাক, আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতার কথা কিছু শেয়ার করতে আসছি এবং আপনাদের প্রবাসীদেরকে কিছু বলতে আসছি। কারণ আমার সাথে জীবনে যে ঘটনাগুলো ঘটছে আমি খুব মর্মাহত। আমার ৩১ বছরের জীবনে আমি কিন্তু আমি নিঃস্ব হয়ে গেছি। একমাত্র আমার ফ্যামিলির কারণে আরকি। যাক, এটা আমার ভাগ্যে ছিল কিনা জানি না। আর আমার সাথে প্রচুর বৈষম্য হয়েছে আমার সাথে। এটা আমার ফার্ম আরকি। তো আমি যেটা বলতে চাইতেছি, আপনারা প্রবাসে যারা আছেন কিংবা যারা যাইবেন, তারা একটা জিনিস আমি বলতে চাই যে কি আপনারা যে পয়সায় রুজি করেন না কেন, আপনার পুরা পয়সা কিন্তু ফ্যামিলিকে দিয়েন না। আপনাদের নিজেদের কাছে অন্তত আপনাদের রুজির 25% পয়সা নিজেদের কাছে রাখবেন। আর বাকি পয়সা হিসাব কিতাব করে আপনার বাবা মারে দেবেন কিংবা ভাই বোনরে দেবেন। ভাই বোনরে এত দিয়েন না, হিসাব ছাড়া ভাই বোনদের কিন্তু দিয়েন না। কারণ তারা করে কি, আমরা যারা প্রবাসে যাই, আমাদের ফ্যামিলিতে যাদের ভাই আছে কিংবা বোন আছে, বাবা আছে, মা আছে, এরা করে কি, আমরা 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 প্রবাসে যাওয়ার সাথে সাথেই এরা করে কি মোটামুটি তারা যে কাজ করে যেটা মনে করেন টাকা ইনকাম করতো, ওই জিনিসটা থেকে তারা আস্তে আস্তে ধীরে ধীরে সরে আসে। কেন সরে আসে জানেন? মানে আপনার পয়সা দিবেন, তারা বসে বসে খাইবে, তারা বসে বসে খাইবে। তাদের ভিতরে এই জিনিসটা কাজ করে যে ভাই তো মাস শেষে পয়সা দিব, মাস শেষে পয়সা দিব, আমি এখন অমুকের কাছে যাবো না, এই করবো না, সেই করবো না, এই কাজ করবো না। তখন বিভিন্ন ধরনের ইয়া থাকে। তখন আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু অনেক উদার, অনেক উদার মনের, অনেক উদার মনের আমরা। আমরা কেন জানি না আল্লাহ আমাদেরকে এভাবে সৃষ্টি করছে, কিংবা আমরা প্রবাসে যাওয়ার পর আমরা এই ধরনের হয়ে যাই। অনেক উদার মনে আমরা। আমরা করে কি নিজের কাছে কোনো পয়সা রাখি না। আমরা সব পাঠায় দিই ফ্যামিলি, মানে বাবা মার অ্যাকাউন্টে কিংবা ভাইয়ের অ্যাকাউন্টে পাঠায় দিই। কিংবা ভাই পড়ালেখা করতেছে, বোনরে বিয়ে দেওয়া লাগবে। একটার পর একটা বাবা মা কিন্তু একটার পর একটা শুধু তাদের চাহিদা বাড়তেই থাকে, বাড়তে থাকে। যেখানে মনে করেন আগে দেখা গেছে কি আপনার মোটামুটি মাসে আপনার ২ লিটার সয়াবিন তেল হইলে আপনার খাওয়া কিন্তু হয়ে যেত পুরা ফ্যামিলির। কারণ আমরা প্রবাসে যাওয়ার পরে ওই ফ্যামিলি কিন্তু আমরা ৫ লিটার ১০ লিটার তেল একসাথে কিনি। কারণ ছেলে টাকা দিতেছে কিংবা ভাই টাকা দিতেছে। ওই জিনিসটা থাকে তাদের ভিতরে, মনের ভিতরে থাকে। আপনার মার একটা সাবান দিছেন। দেখা গেছে কি বাকি ভাই বোন সবাই, হ্যাঁ, আমার জন্য সাবান পাঠাইলো না, আমার জন্য এটা করলো না, আমার জন্য ওইটা করলো না। তখন আমরা বাধ্যতামূলক আপনি একটা সাবান কিনতে যাইয়া কিংবা আপনার ওয়াইফের জন্য একটা সাবান কিনতে যাই আমরা ১০ টা কিনা লাগে। ১০ টা কিনা লাগে এই কারণে কিনা লাগে যে সবার মন তো পাওয়া লাগবে। কিন্তু আপনার না দিলে সমালোচনার পাত্র হয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। চেষ্টা করে কিন্তু আপনারা এই কাজটা কখনো করবেন না। মাল কখনো দেশে পাঠাইবেন না, যেটা আপনার জরুরি ছাড়া। আপনি শখ করে মাল পাঠাচ্ছেন, সাবান পাঠাচ্ছেন, এটা পাঠাচ্ছেন, সেটা পাঠাচ্ছেন। না, এই জিনিসটা কখনো করেন না। ওই টাকাটা আপনার পকেটে রাখেন। ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে রাখেন। আর আপনারা যারা প্রবাসে যাবেন, নতুন যাইতেছেন, তারা কিন্তু দেশের অ্যাকাউন্ট করে যায়। যেন আপনি ডাইরেক্ট যেন অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতে পারেন। এইভাবে। কখনো পুরা টাকা ফ্যামিলি দিয়েন না। এখন আমি যদি মানে দেখেন আপনি মনে করেন ছুটিতে আসছেন, বিয়ে করছেন। এখন যে মেয়েটারে আপনার কাছে বিয়ে দিচ্ছে, ওর ফ্যামিলি কি পারে না যে কি তারে খাওয়াইতে? কেন বিয়ে দেয়? বিয়ে দেয় একটা সামাজিক বন্ধন। বিয়েটা হচ্ছে আপনার একটা ধর্মীয় বন্ধন এবং বিয়েটি হচ্ছে ফরজ। তাদের স্বামী-স্ত্রীর শারীরিক একটা চাহিদা যেটা, ওইটা মেটানোর জন্য। কিন্তু দেখা গেছে কি আপনার শারীরিক চাহিদা তার কতটুকু মিটাইতে পারছেন আপনি? আপনি গেছেন ৩ মাসের জন্য কিংবা ৪ মাসের জন্য। যাওয়ার পর দিয়া আপনি সুন্দর ওই ২-৩ মাস সংসার করছেন। করার পর দিয়া সুন্দর আপনি আইসা পড়ছেন। মানে আপনার আর কোনো ইয়া নাই। এখন আপনি যে আইসা পড়ছেন, এই মেয়েটা, এই যে বিয়ে হইল, এই মেয়েটা কি নিয়া বাঁচে সে? সে নতুন একটা সংসারে আসছে। কারণ অন্য সংসার থেকে যখন আপনার সংসারে আসে, আপনার সংসারের চলাফেরা ধাঁচ পুরা অন্যরকম। তার বাবার সংসারে সে আছিল অন্যরকম ভাবে চলাফেরা করত। এখন সে এই যে পুরো দায়িত্বটা নিয়ে সে আসছে, আপনারা বুঝতে তারে অন্তত ১-১.৫ বছর সময় লেগে যায় তার। আপনারে বুঝতে, আপনি তারে বুঝতে ১-১.৫ বছর সময় লেগে যায়। কিন্তু আপনি করছেন কি, ঘর সংসার করছেন ৩ মাস। আমার যেটা হইছে, ৩ মাস করার পরে যখন আপনি চলে যাইতেছেন,
তখন দেখা যায় আপনার বাবার মার সাথে যোগাযোগ করে, কিংবা ভাইয়ের সাথে যোগাযোগ করতে, ভাই যেটা বলতেছে ওটাই বিশ্বাস করতেছেন, বোন যেটা বলতেছে এটাই বিশ্বাস করতেছেন, মানে আপনার বউ খারাপ, আপনার বউ আলাদা হয়ে যেতেছে, এটি যেতেছে, না? এই কাজটা কখনো করেন না। কারো কথা বিশ্বাস করেন না। আমরা বউর কথা বিশ্বাস করার দরকার নাই। যেটা আমরা প্রমাণ পাইবেন, ওইটা আপনি বিশ্বাস করবেন। যেটা আপনি নিজের কানে শুনতেছেন, যেটা নিজের চোখে দেখতেছেন, ওইটা আপনি করবেন। ফুট করে আপনার মার কথা কিংবা বাবার কথায় বউরে গালিগালাজ করলেন, বউরে আপনি করলেন। না, এই কাজটা কখনো করেন না। এই কাজটা করতে যান না কখনো। কারণ সে কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আশা নিয়ে আপনার কাছে আসছে। সে সামাজিক বন্ধনে আবদ্ধ হইছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে। এই কাজটা কখনো করতে যায়েন না। কিন্তু আপনার যখন প্রবাস জীবন যখন শেষ করবেন, শেষ করার পর দিয়ে দেশে আসছেন, দেশে আসবেন, কিছু একটা করবেন। দেখবেন আপনার সাথে পাশে কেউ নাই। আসার পরে নতুন জনমত মানে প্রথমত আমার কাছে টাকা থাকবে। সবাই কিন্তু চা'র দোকানে বইসা, "এই ৫ টা চা'র অর্ডার দিস না। তুই আইছিস তো অনেকদিন পরে।" কিন্তু সে কি আপনারে ৳১ চা খাওয়াইছে? খাওয়ায় নাই। কিন্তু প্রত্যাশা নিয়ে বসে রইছে আপনি আসবেন, তার ১ কাপ চা খাওয়াবেন। সকালবেলা চায় রইছে যে কি ঘর থেকে আপনি কখন বের হইবেন, সে কিন্তু আগেই মানে বন্ধু-বান্ধব কিংবা অন্যান্য সবাই প্রত্যাশা নিয়ে বসে রইছে আপনার কাছে খাবে। কিন্তু সে জানে না যে কি আমরা ৫ জনের চা খাওয়াইতেছেন, আপনার এখানে গেছে গিয়া মানে ৳১০ কইরা ৳৫০। আমরা কত টাকা আমরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া কিন্তু রুজি করছি। কারণ মধ্যপ্রাচ্যে আমি ছিলাম, আমি জানি। ওইখানে কিভাবে কত কষ্ট করা লাগে, কত কষ্ট করা লাগে। যেমন আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটছে, আমি পুরা নিঃস্ব হয়ে গেছি। আমার একটা ঘর নাই। ৩১ বছর বিদেশ করার পরে আমার একটা ঘর নাই। আমার বউ-পোলা নিয়ে আমার ঘরে উঠতে পারি নাই। আমার যে পুরান ঘরটা আছে আমার বাবার ঘর, ওইটা আমার ছোট ভাই লিখে দিছে। আমি আসার আগে ২০১৫ তে লিখে দিছে। আমি জানিও না। ওইখানে ১৩% জায়গা পুরা ১৩% জায়গা পুরা লিখে দিছে। কিন্তু আমার জন্য একটা ঘর করে নাই। আমার জন্য একটা ঘর করে নাই, কিছু করে নাই। পরে এখন আমি বউ বাচ্চা নিয়ে তো পুরা অসহায়ের মধ্যে। আমার বাচ্চারা আমার মেধাবী। আমি বিয়ে করার পরে আমার মার সাথে, আমার বাবার সাথে মানে আমার ফ্যামিলির সাথে আমার ওয়াইফকে কিন্তু আমি ১১ বছর পর্যন্ত রাখছি আমি। কেন রাখছি? যেন আমার বাবা-মা, আমার ভাই-বোন যেন না বলতে পারে, বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে। এই কথাটা যেন কোনোভাবে যেন না বলতে পারে। কিন্তু তারপরে ওই বদনামটা হইছে। তারপর ওই বদনামটা হইছে কি? যখন নাকি এখন আমি ছোট ভাইরে মানুষ করে দিছি, কিংবা ওই ছোট বোনরে ছোট বোনের পোলাপানরে মানুষ করে দিছি। এদেরকে চাকরি-বাকরি হইছে। এরা নিজেরা স্বাবলম্বী হয়ে গেছে গিয়া। ছোট বোনের ছোট বোনের স্বামী উধাও ছিল বিয়ে হওয়ার পরে। ২ টা সন্তান হওয়ার পরে উধাও ছিল। তার কোনো খোঁজখবর ছিল না। তার কোনো খোঁজখবর নাইও। এখনো নাই তার কোনো খোঁজখবর। এই যে ছোট বোনটার পুরা আমার চালানো লাগছে। তার একটা ছেলে, একটা মেয়ে। এদেরকে মানে ডিব্বা দুধ কিনে দিয়ে আর এদেরকে বাঁচানো লাগছে আমার। আমার ছোট বোনরাও পড়ালেখা করানো লাগছে আবার। বিয়ের পরে পড়ালেখা করানো লাগছে। কম্পিউটার শিখানো লাগছে। এখন কি বলবেন? কিন্তু সেই জায়গায় কি হইছে, আমি বঞ্চিত, আমি বৈষম্য। আমি একটা ঘর, এখন আমি নিঃস্ব, যে আমি একটা ঘর করবো, যে ওই পয়সাটা আমার কাছে নাই। কারণ আমি যখন আসছি আমি অসুস্থ হয়ে গেছি গিয়া। আমি ২০১৮ তে যখন হার্ট অ্যাটাক করি, তখন আমি সিদ্ধান্ত নিই যে কিনা আমি দেশে চলে যাই। আমার পক্ষে এখন আর বিদেশ করা সম্ভব না। আমি দেশে আইসা পড়ি। কিন্তু আইসা দেখি তো পুরা নিঃস্ব হয়ে গেছি আমি। আমি ২০২২ সালে আমি আসছি। ২০২১ আমার মা মারা গেছেন। ক্যান্সার। এই ক্যান্সারে আমার মার পুরা চিকিৎসা খরচই আমি দিছি। আমার ছোট ভাইয়ের কাছে পয়সা আছে, বড় বোনের কাছে পয়সা, কেউ ৳১০০ দেয় নাই। তারপর মামাদের কাছে দেনা, আমাদের মা আমি আমার মামাদের কাছে দেনা জেরেছিলাম আমার মার চিকিৎসা বাবদে, ওই টাকাটা পর্যন্ত আমি দিছি। কেউ একটা টাকা দেয়নি। বরঞ্চ আমার মার চিকিৎসা নিয়া তারা বাণিজ্য করছে, ব্যবসা করছে। ব্যবসা করছে। আমার থেকে টাকা নিয়ে আমার মার চিকিৎসা করছে, ব্যবসা করছে তারা। আমার ভাই-বোন এরা ব্যবসা করছে। আমি এখন একটা ঘর করতে পারতেছি না। আমার বউ বাচ্চা নিয়ে বাড়িতে এনে রাখবো যে। আমি ঢাকাতে ভাড়া বাসায় থাকি। কারণ আমার ছেলে ২ টা মেধাবী। আর আমার ছোট মানে ছোট ভাইরে পড়ালেখা করাইছে। আমার ছেলে তো বইলেই ফেলে। "তুমি ছোট ভাইরে পড়ালেখা করাইছো। এখন মানে আমার বেলা আইসা কেন পারবা না? দেওয়া লাগবে। তখন তোমার খেয়াল ছিল না যখন নাকি তুমি তাদেরকে দাও?" ঠিকই তো কথা। আমার ছোট ভাইয়ের প্রতি আমার তো কোনো দায়িত্ব নাই। আমার আছে মানবতা। মানবতার কারণে করছি আমি। কারণ ভাইয়ের প্রতি ভাইয়ের কোনো দায়িত্ব থাকে না। কর্তব্য থাকে না। এটা বাবার থাকে দায়িত্ব এবং কর্তব্য। আমার বাবার মার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু তাই বলে ভাই-বোনের প্রতি নাই। কিন্তু মানবতার খাতিরে আমি করছি। সেই মানবতা আজকে ভুলুণ্ঠিত। সেই মানবতা তারা আমার সাথে দেখায় নাই। আমি আসার পরে আমারে বিভিন্নভাবে মানসিকভাবে টর্চারিং করছে। আমারে পুরান ঘর থেকে বের করে দিছে। আমার একটা ঘর না আসার আমি কোথায় যাবো আমি?
পুরান ঘরে থাকতাম, কোনো ভাত পাক করে খাইতাম। ওইখান থেকে আমার গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে, আমার ওয়াইফাই নিয়ে গেছে, ওই যেটা রাউটার, ওয়াইফাই রাউটার নিয়ে গেছে, অনু নিয়ে গেছে, যা আছে সব নিয়ে গেছে। আমি যেন কার সাথে যোগাযোগ না করতে, আমার গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে। গ্যাস সিলিন্ডার পর্যন্ত ওইটা মানে আমার টাকার কিনা। ঘরের মালামাল সব নিয়ে গেছে গিয়ে। আমার মার একটা ডেক্সি পর্যন্ত নিয়ে গেছে তারা। আমার মা যেদিন মারা যায় ওদিনই। মারা শুধু মাটি দিয়ে যতটুকু দেরি, পরবর্তী আর ডেক্সি পর্যন্ত নিয়ে গেছে তারা। যারা অনেক কথা আসছে, এটা প্রাথমিকভাবে আমি আপনাদের মানে বললাম, শেয়ার করলাম। আপনার যদি কিছু বলা থাকে কমেন্টে বললেন। আর আমার পরিচিত কেউ যদি শুনে থাকেন, আমার কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমার জানায়েন। যারা আমার সম্বন্ধে জানেন, যারা আমায় চিনেন। আমি ওখানে বেতন পাওয়ার আগে আমি, বেতনটা পাওয়ার দেরি, বেতন পাওয়ার আগেই আমি দৌড় দিতাম আমি ব্যাংকে। আমার কাছে ৳১ রাখতাম না। কেন রাখতাম না? চিন্তা করলাম যে কি কালকে আবার ঠিক আছে টুকটাক মানে চাকরি পরে টুকটাক যদি কাজ করি তাহলে তো আমার পকেটে পয়সা আসবে, আমি তো খাইতে পারবো। কিন্তু বাড়িতে যেন তারা যেন কোনো কষ্ট না করে, বাবা-মা যেন কোনো কষ্ট না করে। আমার বাবাও শিক্ষিত, মাও শিক্ষিত। কিন্তু আমার সাথে বিরাট বৈষম্য করে গেছে আমার সাথে। ওনারা মারা গেছেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করে। আমি জানি কিয়ামতের সময় আমি ওনাদেরকে মাফ করবো কিনা না করবো আমি এখনো জানি না। আমি এখন যে কষ্টটা আমি পাইতেছি, আমার কাছে আমি প্রচণ্ড কষ্ট পাইতেছি। টাকার অভাবে আমি ব্যবসা চালাতে পারতেছি না, টাকার অভাবে কোনো ব্যবসা করতে পারতেছি না। যে লেয়ার মুরগি কয়েকটা উঠাইছি, বাস কোনোরকম ডিম বিক্রি করে কোনো চলতেছে। ওইখানে বাসা ভাড়া খরচ, তারপরে আমার নিজের খরচ এখানে। আমার বাচ্চা মানে বাচ্চা বড়টা পড়ালেখা করতেছে। কারণ ওইটা কোন ইয়াতে টিকে, কোন ইউনিভার্সিটি টিকে জানি না। খুব মেধাবী। মেডিকেল কলেজে পরীক্ষা দিছে, মেডিকেলে পরীক্ষা দিছে, ওয়েটিংয়ে আছে। যাক এতটুকুই আজকে, বাকি সামনে বলবো। ওকে, আসসালামু আলাইকুম।